গর্ভাবস্থায় পা এবং গোড়ালি ফুলে যাওয়া এটাকে আমরা অনেকে নরমাল বলে মনে করি। এটা কি আসলেই স্বাভাবিক, নাকি এর পেছনে কোনো গুরুতর সমস্যা বা রোগ থাকতে পারে? আবার ডেলিভারির পরপরই দেখা যায় এই পানিটা সরে যায়। এটারই বা কারণ কি? পা ফোলার সাথে কোন কোন লক্ষণ থাকলে সেটা বিপদের কারণ হতে পারে? এই পা ফোলা কমানোর জন্য কি কোনো ওষুধ খাওয়া যায়? বাসায় বসে নিজে নিজে কি পদক্ষেপ নিতে পারেন এই পা ফোলা কমানোর জন্য? পা এবং গোড়ালি ফোলা অবস্থায় কোনো ধরনের ব্যায়াম করা যাবে কি? এ অবস্থায় কি খাবার খাওয়া ভালো হবে এবং কি খাবার খাওয়া এড়িয়ে যেতে হবে? আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গর্ভাবস্থায় পা এবং গোড়ালি ফোলা সম্পর্কিত সবগুলো বিষয়ের প্রশ্নের উত্তর পাবেন আজকের ভিডিওতে। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিওটি। গর্ভাবস্থায় পা ফোলাটা আসলে দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ফিজিওলজিক্যাল বা স্বাভাবিক প্রক্রিয়া, আরেকটা হচ্ছে প্যাথোলজিক্যাল বা কোনো রোগের কারণে। ফিজিওলজিক্যাল পা ফোলাটা কীভাবে ঘটে থাকে সেটা আমি আপনাদের সহজে এখন বোঝানোর চেষ্টা করব। গর্ভাবস্থায় বাচ্চা বৃদ্ধির সাথে সাথে জরায়ুর আকারও বৃদ্ধি পায় এবং এই ক্রমবর্ধমান জরায়ু বা ইউটেরাস শরীরের মেইন কিছু শিরা বা ভেইনে চাপ সৃষ্টি করে, যেমন ইনফেরিয়ার ভেনা কেভা বা বিভিন্ন পেলভিক শিরা। এই শিরাগুলি শরীরের নিম্নাংশ থেকে রক্তপ্রবাহ হৃৎপিণ্ডের দিকে নিয়ে যায়। এই শিরাগুলিতে যখন চাপ সৃষ্টি হয় তখন ঠিকমতো রক্ত সঞ্চালন হয় না। এই অবস্থায় এই শিরাগুলি থেকে ফ্লুইড বা তরল বেরিয়ে টিস্যুতে বা মাংসপেশিতে জড়ো হয়। এই পানিটা জমাকে আমরা মেডিকেল ভাষায় ফ্লুইড রিটেনশন বলে থাকি। ফ্লুইড রিটেনশন মেইনলি পা এবং গোড়ালিতে ঘটলেও এটি অনেক সময় হাত, মুখ, এমনকি সারা শরীরেও দেখা যায়। তাই ডেলিভারির পর যখন জরায়ুর আকার কমে যায় তখন শিরাগুলির ওপরে চাপ আর থাকে না, অর্থাৎ রক্ত সঞ্চালন সুন্দরভাবে হতে পারে। তখন এই টিস্যু থেকে ফ্লুইড আবার সরে যায় এবং যথারীতি পা গোড়ালি ফোলাটাও কমে যায়। এই যে প্রসেসটা, এটাই ফিজিওলজিক্যাল ফ্লুইড রিটেনশন, অর্থাৎ এটি সম্পূর্ণ স্বাভাবিক। কিন্তু এই পা ফুলার সঙ্গে কোন কোন লক্ষণ থাকলে সেটা প্যাথোলজিক্যাল বা কোনো রোগের লক্ষণ হতে পারে, এবার সেগুলো বলবো। বিপদ লক্ষণগুলোর মধ্যে সর্বপ্রথম যেটা বলবো সেটা হচ্ছে এই পা ফোলার সঙ্গে প্রেশার বেড়ে যাওয়া। এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। এমনিতেও গর্ভবতী মহিলাদের আমরা বলে থাকি নিয়মিত প্রেশার মাপতে, কারণ যেসব মহিলাদের আগে প্রেশারের সমস্যা ছিল না তাদেরও কিন্তু হঠাৎ করে হাই ব্লাড প্রেশারের সমস্যা প্রেগন্যান্সিতে এসে শুরু হয়। এবং এই পা ফোলার সমস্যা এবং প্রেশারের সমস্যা এই দুইটা যখন একসাথে হয় সেটা কিন্তু প্রি এক্লামশিয়া বা এক্লামশিয়ার একটা পূর্ব লক্ষণ হতে পারে। তাই যদি পা ফোলার সমস্যা হয়, প্রথমেই নিজের থেকে যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রেশার একবার মেপে দেখা যে ঠিক আছে কিনা। দ্বিতীয় ডেঞ্জার সাইনটি হচ্ছে চোখে ঝাপসা দেখা। হাত পা ফুলেছে, তার সঙ্গে হঠাৎ করে মনে হচ্ছে চোখে যেন ঝাপসা দেখছে। এটা একটা খুব গুরুতর বিপদের লক্ষণ হতে পারে। এবং এর সঙ্গে বুকে ব্যথা, সরাসরি বুকের মাঝখানে নয়, বুক এবং পেটের মাঝখানের যে অংশটা সেই অংশে ব্যথা। এই বুক ব্যথা, চোখে ঝাপসা দেখা এবং তার সঙ্গে প্রেশার, এই তিনটা লক্ষণই প্রি এক্লামশিয়া এবং এক্লামশিয়াতে কমন। তাই এই তিনটা কথা বিশেষ করে মাথায় রাখবেন। চতুর্থ ডেঞ্জার সাইন, হঠাৎ করে পা ফোলা। আপনি প্রেগন্যান্সি জার্নিতে ধীরে ধীরে হাত পা ফুলছে, পায়ের গোড়ালিতে পানি আসছে, এটাকে কিন্তু আমরা মোটামুটি স্বাভাবিক একটা প্রক্রিয়া মনে করি। কিন্তু আমরা 6 মাস 7 মাস চলে গেছে, কোনোদিনও পা ফোলা ছিল না। একদিন সকালে উঠে হঠাৎ করে দেখলেন পায়ে পানি এসে গেছে, তখন কিন্তু বাসায় বসে থাকবেন না, দ্রুত একজন ডাক্তারের শরণাপন্ন হবেন। আরেকটা লক্ষণ, হঠাৎ করে একদিকের একটা পা ফোলা। যদি দুই পায়ে আস্তে আস্তে একসঙ্গে ফোলে এটা তেমন একটা আমরা বিপদের লক্ষণ মনে করি না, কিন্তু এক পা ফোলা, এক হাত ফোলা, এগুলো কিন্তু অনেক বিপদের একটা সিমটম বা লক্ষণ হতে পারে। আরেকটা লক্ষণ হচ্ছে আপনার হাত পা ফোলার সমস্যা হয়তো ছিল, হঠাৎ করে দেখলেন চোখে মুখে অতিরিক্ত পানি চলে এসছে, সেক্ষেত্রেও কিন্তু সতর্ক হতে হবে। আরেকটি লক্ষণ বলবো, সেটি হচ্ছে এই যে ফিজিওলজিক্যাল যে হাত পা ফোলার সমস্যা, গর্ভবতী মায়েদের এক্ষেত্রে কিন্তু পায়ের গোড়ালিতে বা হাতে শরীরের কোনো জায়গায় কিন্তু কোনো ব্যথা থাকে না। এটা কিন্তু আপনারা বিশেষভাবে মনে রাখবেন। যদি পা ফোলা গোড়ালি ফোলার সঙ্গে সঙ্গে ব্যথার সমস্যা থাকে সেটা কিন্তু অনেক বিপদের একটা লক্ষণ হতে পারে। যেমন আমি একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। ধরেন আপনার পায়ে পানি এসছে, পা ফুলেছে, ঠিক আছে, হঠাৎ করে দেখলেন কোনো একদিন কাফ মাসেলে তীব্র ব্যথা শুরু হলো। এই ব্যথা কিন্তু ডিপ ভেন থ্রম্বোসিস নামে একটা রোগের লক্ষণ হতে পারে, অর্থাৎ পায়ের রক্তনালীতে রক্ত জমাট বেঁধে যায়। সেই রোগের একটা লক্ষণ হতে পারে এই কাফ মাসেলে প্রচণ্ড হঠাৎ করে ব্যথা। তাই পা ফোলার সঙ্গে সঙ্গে যে ডেঞ্জার সাইনগুলো আমি বললাম এগুলো আপনারা মাথায় রাখার চেষ্টা করবেন।
চেম্বারে পাওয়া একটা কমন প্রশ্ন যে পা ফোলার রিলিফের জন্য, একটু কমানোর জন্য কোনো ওষুধ খাওয়া যায় কিনা, যেটা ফিজিওলজিক্যাল পা ফোলা, অর্থাৎ আপনার স্বাভাবিক গর্ভাবস্থার একটা প্রক্রিয়া। সেটা কমানোর জন্য কোনো ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলে দেব, সেগুলো অনুসরণ করলেই আপনারা অনেক ভালো থাকবেন, আরাম পাবেন। আর যদি প্যাথোলজিক্যাল পা ফোলা হয়, অর্থাৎ পা ফোলার সঙ্গে সঙ্গে আমার বলা ডেঞ্জার সাইনগুলোর একটাও যদি থাকে, সেক্ষেত্রে আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন। কারণ আপনার পা যদি কোনো রোগের কারণে বা রোগের পূর্ব লক্ষণের কারণে ফুলে থাকে, সেই রোগের চিকিৎসা না করা পর্যন্ত তো এমনিতেও পা ফোলা কমবে না। তাই ফিজিওলজিক্যাল পা ফোলার জন্য কোনো ওষুধ নাই, কোনো ওষুধ খাবেনও না কারো কথায়। আর প্যাথোলজিক্যাল পা ফোলার জন্য সরাসরি ডাক্তার দেখাবেন। এবার আসি ফিজিওলজিক্যাল পা ফোলা, অর্থাৎ স্বাভাবিক যে পা ফোলাটা, সেটা রিলিফের জন্য বা কমানোর জন্য নিজের থেকে বাসায় বসে কি পদক্ষেপ নিতে পারবেন সেই আলোচনায়। যেহেতু রক্তনালীতে এমনিতেও চাপ পড়ে, তাই প্রথম কাজ হচ্ছে দীর্ঘক্ষণ না হাঁটা বা দীর্ঘক্ষণ না দাঁড়িয়ে থাকা। যদি এমন হয় যে দাঁড়িয়ে থাকার কোনো কাজ করছেন, চেষ্টা করবেন ৫-১০ মিনিট পরপর একটু করে বসতে। এবং যখন শুয়ে থাকবেন, চেষ্টা করবেন পায়ের নিচে একটা বালিশ দিয়ে দিতে, বা বসে থাকা অবস্থায় পায়ের নিচে একটা টুল দিতে। এতেও কিন্তু অনেকটা আরাম পাওয়া যাবে। এছাড়াও গর্ভবতী মায়েদের জন্য আমার পরামর্শ থাকবে নরম এবং আরামদায়ক জুতা ব্যবহার করা। অনেক টাইট জুতা যদি ব্যবহার করেন, তাতে কিন্তু এমনিতেই পা ফোলার প্রবণতাটা বাড়বে। শোয়ার নিয়ম নিয়ে যদি বলি, প্রেগনেন্ট মহিলাদের জন্য করা আমার চ্যানেলের বিভিন্ন ভিডিওতে বিভিন্ন সময় আমি বারবার উল্লেখ করেছি যে বাম কাত হয়ে শোয়াটা মায়েদের জন্য বেশি উপকারী। সেটা কেন, তাকে এই ভিডিওতে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। বাম কাত হয়ে শুলে, এই যে আমি বলেছিলাম যে শরীরের প্রধান একটা শিরা ইনফেরিয়র ভেনা ক্যাভাতে যে চাপ সৃষ্টি হয় জরায়ুর কারণে, এই চাপটা কিন্তু কমে যায়, যেহেতু শিরাটা শরীরের ডান দিক দিয়ে যায়। এই চাপ কমে গেলে তখন রক্ত সঞ্চালনটা একটু ভালো হয়, বাচ্চাও ভালো রক্ত পায়, এবং এই যে পা ফোলার প্রবণতাটা, এটাও কমে যায়। তাই চেষ্টা করবেন, সবসময় তো সম্ভব হবে না, চেষ্টা করবেন অধিকাংশ সময় বাম কাত হয়ে বিশ্রাম নিতে। এবার আসি খাবারের নিয়মে। হাত পা ফোলার সমস্যায় কি খাবেন, এটা আলাদা করে অনেকেই জিজ্ঞাসা করে থাকেন। এক্ষেত্রে একটু সতর্কভাবে খাওয়া দাওয়া করতে হবে, কারণ লবণ এবং সোডিয়াম এই জাতীয় খাবার এই সময় একটু এড়িয়ে চলতে হবে, যেহেতু এই দুটো উপাদানই শরীরে বেশি ফ্লুইড রিটেনশন বা পানি ধরে রাখার পক্ষে কাজ করে। পাতে লবণ খাবেন না। এছাড়া উচ্চ সোডিয়াম সমৃদ্ধ খাবারগুলো যেমন প্যাকেটজাত নোনতা বিস্কিট, চিপস, এই খাবারগুলো এড়িয়ে চলবেন। পটাশিয়াম সমৃদ্ধ খাবার বেশি করে খাবেন, যেমন কলা, মিষ্টি আলু, ডাবের পানি ইত্যাদি। পা এবং গোড়ালি ফোলা অবস্থায় কি ব্যায়াম করা যাবে? শুধু যে করা যাবে তা নয়, বরং করা উচিত। এক্ষেত্রে আপনারা হালকা ধরনের ব্যায়াম বেছে নেবেন। খুব জোরে সাইকেল চালানো, ভারী ব্যায়াম করা, এগুলো এমনিতেও প্রেগন্যান্সিতে উচিত নয়। পা ফোলা অবস্থায় আপনারা হালকা হাঁটাহাঁটি করতে পারেন, যোগা করতে পারেন, ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন, পায়ে হালকা ম্যাসাজ করতে পারেন। এই ব্যায়ামগুলো বরং আপনার ফ্লুইড রিটেনশনের সমস্যা কমিয়ে আপনাকে আরাম দিতে সাহায্য করবে। আরেকটা বিশেষ টিপস, যেহেতু শরীরে পানি এসছে, অনেক মায়েদের মধ্যে একটা স্বাভাবিক প্রবণতা কাজ করে পানি কম খাওয়ার। একটা বিষয় মনে রাখবেন, শরীরে যে পানিটা এসছে সেটা কিন্তু ফ্লুইড লিকেজের কারণে। আপনার রক্তনালীর ভেতর থেকে পানি বা ফ্লুইড বেরিয়ে আপনার মাংসপেশিতে এসছে। এর সঙ্গে কিন্তু আপনার দৈনন্দিন পানির চাহিদা পূরণ তার কোনো সম্পর্ক নেই। আপনি প্রতিদিন 10 থেকে 12 গ্লাস পানি অবশ্যই খাবেন, তাছাড়া কিন্তু উল্টো ডিহাইড্রেশন হয়ে যাওয়ার একটা ভয় থাকে। গর্ভাবস্থায় পা এবং গোড়ালি ফোলা, চেম্বারে এসে অনেক রুগী বলে, আমার নানি দাদিরও তো পা ফুলতো, ডেলিভারির পরে ঠিক হয়ে যেত, এটা নিয়ে এত দুশ্চিন্তার কি আছে? তবে তখন কিন্তু মেডিকেল সায়েন্সের অনেক কিছুই আমাদের জানা ছিল না। আপনার পা বা গোড়ালি হয়তো ফিজিওলজিক্যাল, স্বাভাবিক, ডেলিভারির পর ঠিক হয়ে যাবে, কিন্তু এমনও তো হতে পারে কোনো একটা ডেঞ্জার সায়েন্স ছিল, এবং সেটা আপনি ঠিকমতো খেয়াল না করার কারণে আপনার এবং আপনার অনাগত সন্তানের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তাই আমার বলা ডেঞ্জার সাইনগুলো মাথায় রাখবেন। আর যে কোনো একটা বিপদ লক্ষণ দেখা গেলেই সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হবেন। গর্ভবতী মায়েরা পা এবং গোড়ালি ফোলা নিয়ে যে কোনো প্রশ্ন কমেন্ট বক্সে করতে পারেন। আর কোন বিষয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমাকে ফলো করতে পারেন মনের রং ফেসবুক পেজে এ ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ হেলথ টিপস পেতে। আর মনের রং পরিবারের সঙ্গে যুক্ত হতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।